হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখো আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে ক্লাস 11-এ তোমাদের বায়োলজি বুকসে আছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। মেইনলি এখানে তোমার মানে যে আমরা ব্লাড জানি এবং হচ্ছে হার্টের কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তো তাহলে দেখো, আমরা প্রথমে আজকে ইন্ট্রোডাকশন পার্ট শুরু করব। সেখানে ইন্ট্রোডাকশনে আমাদের কি বলেছে, এবং এনসিইআরটি থেকেই আমি মেনলি লাইন বাই লাইন পড়াতে পছন্দ করি। তো আমি লাইন বাই লাইন পড়াবো, কারণ তোমাদের নিটটাকে যদি ফোকাস করা হয় তাহলে নিটেতে কিন্তু এনসিইআরটি লাইন ধরে কোশ্চেন আসে। সেই জন্য অন্য বই পড়ার থেকে এনসিইআরটি অন্য মানে 3-4টে বই পড়ার থেকে এনসিইআরটি যদি 3-4বার পড়া হয় তাতে কিন্তু ভালো হবে আর কি, পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। কারণ এনসিইআরটি থেকে লাইন বাই লাইন কোয়েশ্চেন আসে, আর এই চ্যাপ্টারটা থেকে খুব সহজ কোয়েশ্চেন আসে এবং এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তোমরা পরেও যখন এমবিবিএসে পাবে তখনও তোমাদের থাকবে, এইটা অনেক ডিটেলসে থাকবে। এখন তো মানে কিছুই নেই হিসাব মতো, পরে দেখবে আরও অনেক কিছু আছে, তখন এগুলো অত বেশি মানে ইম্পর্টেন্ট লাগবে না, কিন্তু এখন তোমাদের এটা জানতে হবে কোথায় এমবিবিএসে পাওয়ার জন্য, ঠিক আছে? তো সেইখানে দেখো, ফার্স্টে যদি আমরা দেখি বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। ইন্ট্রোডাকশন পার্টে কি বলছে, ইউ হ্যাভ লার্নড that all living cells have to be provided with nutrients, oxygen and other essential substance। তাহলে আমরা কি জেনেছি, যে আমরা জানি কি অল লিভিং অর্গানিজম মানে প্রত্যেকটা লিভিং সেলসের অর্গানিজমের সেলসের কিন্তু আমাদের ঠিকঠাক নিউট্রিয়েন্টস দিতে হয়, ঠিকঠাক O2 দিতে হয়, এবং যে জিনিসগুলো এসেন্সিয়াল সাবস্টেন্স এগুলো দিতে হয়। যেখানটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো এবং সেখানটা তোমরা হাইলাইট করে রাখবে। আমাদের অলরেডি চ্যানেলে তোমার এই বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের যে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন এমসিকিউ নিটের করানো হয়ে গেছে অলরেডি, এবং সেখান থেকেও তোমরা এটা পড়ার পরেও সেটা দেখতে পারো বা ওটা পড়ে এটা পড়তে পারো, তাহলে বুঝতে পারবে যে কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি হলো, যে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমে আমরা আগে থেকেই জানতাম যে নিউট্রিয়েন্টস, অক্সিজেন এবং যে এসেনশিয়াল সাবস্টেন্স লাগে বেঁচে থাকার জন্য সেগুলো দরকার। অলসো the waste or harmful substance produced have to be removed continuously for healthy functioning of tissue। আবারও শুধুমাত্র আমরা প্রোভাইড করে গেলেই হবে না এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, কি আমাদের যেগুলো হার্মফুল সাবস্টেন্স হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল, সেগুলোকে আমাদের বার করতে হবে। যেমন আমাদের কি আছে, ইউরিয়া প্রোডাকশন হয়, যেমন আমাদের CO2 প্রোডাকশন হয়, তো সেগুলোকে ইউরিয়া তো আমরা ইউরিনের মাধ্যমে রিলিজ করি, CO2 আমরা রেসপিরেশনের মাধ্যমে রিলিজ করি, তো সেগুলো আমরা অলরেডি জানি, এগুলো বেসিক। ইট ইজ দেয়ারফোর এসেনশিয়াল টু হ্যাভ এফিশিয়েন্ট মেকানিজম for the movement of this substance to the cells and from the cells to the cells। মানে এই জন্যই যে আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো সেলে দিতে হবে এবং যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল আছে ওগুলো সেল থেকে বার করতে হবে। এই জন্য কি একটা এফিশিয়েন্ট মেকানিজম দরকার, যেটার মাধ্যমে আমরা নিউট্রিয়েন্টস, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, অক্সিজেন এবং এসেনশিয়াল যে সাবস্টেন্স আছে যেগুলো লিভিং সেলের দরকার, সেগুলো আমরা লিভিং সেল অবধি পৌঁছাতে পারি, টু দ্য সেলস অ্যান্ড ফ্রম দ্য সেলস। ফ্রম দ্য সেলস থেকে আমরা কি নেব, ওয়েস্ট মেটেরিয়াল অ্যান্ড হার্মফুল সাবস্টেন্সগুলোকে নিয়ে আমরা যাতে বার করে দিতে পারি, তার জন্য দরকার এফিশিয়েন্ট মেকানিজম। তো আমরা এই চ্যাপ্টারে এই এফিশিয়েন্ট মেকানিজমটাকেই দেখবো, যে আমাদের বডিতে কি এই এফিশিয়েন্ট মেকানিজমটা, অর্থাৎ আমরাও লিভিং অর্গানিজম, তা আমাদের মধ্যে কি মেকানিজমটা চলছে। Different group of animals have evolved different method for this transport। বিভিন্ন ধরনের অ্যানিমালগুলো বিভিন্ন ধরনের মেথড তৈরি করেছে, যেমন হচ্ছে ম্যামেলসে এক ধরনের মেথড, পরিফেরাতে এক রকমের মেথড, আবার আমরা যদি তোমার অ্যানিলিডসে দেখি সেখানে একরকম মেথড, মানে ডিফারেন্ট, যে আমরা দেখেছিলাম অ্যানিমাল কিংডমে ডিফারেন্ট মানে তোমার গ্রুপসগুলো আছে লিভিং অর্গানিজমের, পরিফেরা, সিলিন্ডেটা, টিনোফেরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলহেলমিনথিস, তোমরা অলরেডি পড়েছো, এবং যারা পড়োনি তারা আবারও পড়বে, পরে আমি পড়াবো। তো প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট মেথডস দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে একও দেখা যায়।
যেমন সিম্পল অর্গানিজম লাইক স্পঞ্জেস, স্পঞ্জ হচ্ছে পরিফেরার মধ্যে পড়ে, অ্যান্ড সিলিন্ডার্স সার্কুলেট ওয়াটার ফ্রম দেয়ার সারাউন্ডিংস থ্রু দেয়ার বডি ক্যাভিটিস টু ফ্যাসিলিটেট দ্য সেল টু এক্সচেঞ্জ দিস সাবস্টেন্স। এই লাইনটার মানে কি, স্পঞ্জেস এবং সিলিন্ডার্স কি করে, এই যে স্পেশাল মেকানিজমের মাধ্যমে, স্পেশাল মেকানিজমটা ওদের কি, ওদের বডিতে ওয়াটার ঢোকে এবং সেলগুলো কি করে, ওয়াটারগুলো ওই ওয়াটারের মধ্যে যে এসেনশিয়াল সাবস্টেন্স যেটা লিভিং সেলের জন্য দরকার সেগুলোকে ওরা অ্যাবজর্ব করে নেয়, লিভিং সেলে চলে যায়। এবার আর লিভিং সেলে যে হার্ম সাবস্টেন্সগুলো তৈরি হচ্ছে সেগুলো আবার ওয়াটারে চলে যায়। এবারে ওয়াটারটা কি করলো, বেরিয়ে গেল বডি থেকে। তাহলে ওয়াটারটা ঢুকলো এসেন্সিয়াল সাবস্টেন্স নিয়ে, বেরিয়ে গেল হার্মফুল সাবস্টেন্স নিয়ে। এই মেকানিজমের মাধ্যমে এই দু ধরনের প্রজাতি অর্থাৎ স্পঞ্জেস পরিফেরা এবং সিলিন্ডার্স এই দুজনে সার্কুলেট ওয়াটার ফ্রম দেয়ার সারাউন্ডিং থ্রু দেয়ার বডি ক্যাভিটিস টু ফ্যাসিলিটেট দিস প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটা মনে রাখাই যায় যে স্পঞ্জেস আর সিলিন্ডার্সে কিন্তু ওয়াটারের মাধ্যমে পুরো সার্কুলেশনটা চলে। More complex organisms use special fluids within their bodies to transport such material. যত আমরা পরের দিকে যাব তত আমরা দেখেছি যে অ্যানিমাল কিংডমে কি হবে, প্রথম দিকে খুব সিম্পল অর্গানিজম ছিল, যত পরের দিকে যাবে তত কিন্তু কমপ্লেক্স হতে থাকবে, যত কমপ্লেক্স হতে থাকবে তত কি করবে, বডি একটা স্পেশাল ফ্লুইড থাকবে বডির মধ্যে, যেটা হচ্ছে বডির মধ্যে সার্কুলেট করবে, আর সে ওয়াটারকে বাইরে থেকে নেবে না, বার করবে না, এরকম সিম্পল মেকানিজম হবে না। মানে পরিফেরার ক্ষেত্রে কি হয়, তার বডিতে ছোট 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 ছিদ্র থাকে এবং সেই ছিদ্র দিয়ে ঢুকে আসে ওয়াটারটা, এবং তার একদম মাথার দিকে একটা বড় ছিদ্র থাকে যেটাকে বলা হয় অস্কিউলাম। এই যে অস্টিয়া দিয়ে ঢোকে আর ছোটগুলোকে বলা হয় অস্টিয়া, অস্টিয়া দিয়ে ঢোকে ওয়াটারটা এবং অস্কিউলাম দিয়ে একেবারে ওয়াটারটা বেরিয়ে যায়। এটা হচ্ছে সিম্পল মেকানিজম। কিন্তু যত আমরা এগোবো তত মোর কমপ্লেক্স অর্গানিজমে দেখবো একটা স্পেশাল ফ্লুইড আছে, যেমন আমাদের ক্ষেত্রে মোর ডেভেলপড মানে অর্গানিজম আমরা ম্যামেলসরা, তাদের মধ্যে কি আছে, ব্লাড। Blood is most commonly used body fluid by most of the higher organisms including humans for this purpose. যেমন হায়ার অর্গানিজম যেটা হচ্ছে ইনক্লুডিং হিউম্যানসের ক্ষেত্রেও কিন্তু ওয়াটার দিয়ে আমরা ট্রান্সপোর্ট করি না, মানে এই সিম্পল মেকানিজমটা চালাই না, আমাদের কিন্তু স্পেশাল বডি ফ্লুইড আছে, সেটা হচ্ছে ব্লাড। অ্যানাদার বডি ফ্লুইড লিম্ফ অলসো হেল্পস ইন দ্য ট্রান্সপোর্ট অফ সার্টেন সাবস্টেন্স। আবার আরেকটাও আছে, সেটা হচ্ছে লিম্ফ। তাহলে আমাদের যত হায়ার অর্গানিজমে যাবে, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে বডি ফ্লুইড হিসেবে আমরা কি কি ব্যবহার করি, ব্লাড আর লিম্ফ। In this chapter you will learn about the composition and properties of blood and lymph, and the mechanism of circulation of blood is also explained herein. তাহলে আমরা এখানে কি কি জানতে পারবো, সেটা হচ্ছে কম্পোজিশন, প্রপার্টিজ অফ ব্লাড, মানে আমাদের টিস্যু ফ্লুইডগুলোর কি কি কম্পোজিশন নিয়ে তৈরি, কি কি তাদের প্রপার্টিজ, এবং কিভাবে আমাদের সার্কুলেশন হচ্ছে, বডিটা হার্টের থ্রু কিভাবে পাম্প হচ্ছে, আবার পুরো বডি থেকে কিভাবে হার্টে আসছে, সেটা কিভাবে বেরিয়ে যাচ্ছে বডি থেকে, এই সমস্ত মেকানিজম যে সার্কুলেশন সেটা কিন্তু আমরা দেখবো। অর্থাৎ হিউম্যানসের মধ্যে কি কি বডি ফ্লুইড আছে, ব্লাড এবং লিম্ফ জানলাম, তাদের আমরা প্রপার্টিজ জানবো, তাদের আমরা কম্পোজিশন জানবো, এবং সেইগুলোর মাধ্যমে কিভাবে মেকানিজম অফ সার্কুলেশনটা চলে সেটাই কিন্তু আমরা এই চ্যাপ্টারে জানবো। তাহলে আজকে আমাদের এই অবধি থাকুক। আজকের পার্টটা হলো ইন্ট্রোডাকশন, এরপরে দেখো ব্লাড দিয়ে বলেছে, বা ব্লাডের আমরা কম্পোজিশন জানবো, তারপরে আমরা লিম্ফের কম্পোজিশন জানবো, আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।